228টি আমেরিকার সামরিক স্থাপনা ইরানের হামলায় লণ্ডভণ্ড, পুরোপুরি ধ্বংস 16 ঘাঁটি। মধ্যপ্রাচ্যে কি থাকতে পারবে মার্কিনিরা? আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। পরমাণু ইস্যুতে কোনো আলোচনা চায় না তেহরান। শান্তি চুক্তি কি হবে? 114 বছর পর আবারও চাঁদ, সূর্য আর পৃথিবীর অপার্থিব মিলনের ঐতিহাসিক মুহূর্ত দেখবে স্পেন। জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের ভিড়। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের হামলায় পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার সামরিক ঘাঁটির 228টি স্থাপনা। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই বিস্ফোরক তথ্য দিয়েছে খোদ মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। তারা বলছে, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য থেকে 19টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে এই 228টি স্থাপনা ধ্বংস করেছে ইরান। এর মধ্যে 15 থেকে 16টি ঘাঁটি পুরোপুরি অযোগ্য ও অকার্যকর হয়ে গেছে। কুয়েত থেকে সৌদি আরব কোথাও রেহাই পায়নি মার্কিন সামরিক স্থাপনা। ইরানি ড্রোন ও মিসাইলের নিখুঁত নিশানায় মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ছড়িয়ে থাকা 228টি মার্কিন ঘাঁটি লণ্ডভণ্ড করে দিয়েছে ইরান। আমেরিকার আধিপত্য বিস্তারের শক্তিশালী খুঁটি এসব সামরিক স্থাপনা তেহরানের পাল্টা আঘাতের মুখে এতটা অরক্ষিত হয়ে পড়বে সেটা হয়তো কল্পনাও করেননি পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এতদিন ওয়াশিংটনের দেয়া রিপোর্টে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে প্রচারিত হয়েছে, কিন্তু এবারের যুদ্ধে তার চেয়েও অনেক বেশি সামরিক সম্পদ ধ্বংস করেছে ইরানি বাহিনী। প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি চরম ক্ষয়ক্ষতির কারণেই যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়া করছেন প্রেসিডেন্ট ট্রাম্প? গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ইরানের নিখুঁত নিশানায় ধ্বংস হয়েছে অন্তত 228টি মার্কিন স্থাপনা বা সামরিক সরঞ্জাম। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কুয়েত থেকে শুরু করে সৌদি আরবের সুরক্ষিত ঘাঁটি কোথাও নিস্তার পায়নি মার্কিন বাহিনী। ধ্বংস তালিকায় রয়েছে বিশাল সব এয়ারক্রাফট হ্যাঙ্গার, সেনাদের বসবাসের ব্যারাক, জ্বালানি তেলের ডিপো এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষার গর্ব প্যাট্রিয়ট রাডার সিস্টেম। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিপুল ক্ষয়ক্ষতির খবর অনেকটা পর্দার আড়ালেই রাখতে চেয়েছিল পেন্টাগন, কিন্তু আধুনিক স্যাটেলাইট ক্যামেরায় সেসব ঠিকই উঠে এসেছে। মার্কিন ঘাঁটিগুলোতে ধ্বংসলীলার প্রমাণ পাওয়া গেছে স্যাটেলাইট প্রযুক্তি ও নিরপেক্ষ কিছু বাণিজ্যিক ছবির মাধ্যমে। সেসব চিত্রে দেখা গেছে ইরানের হামলা ছিল অত্যন্ত নিখুঁত। মরুভূমিতে আছড়ে পড়ার বদলে ইরানি মিসাইলগুলো সরাসরি আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ সব ভবনে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও এই আঘাত থেকে বাঁচতে পারেনি। বাধ্য হয়ে সেই দপ্তর এখন 1000 মাইল দূরে ফ্লোরিডায় সরিয়ে নিতে হয়েছে। এছাড়াও 10টির বেশি ঘাঁটি বসবাসের প্রায় অনুপযোগী হয়ে যাওয়ায় অনেক মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয় হোটেল বা অস্থায়ী তাঁবুতে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আমেরিকার ক্ষতি $80 কোটি বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দাবি 2500 কোটি থেকে 5000 কোটি ডলারেও ঠেকতে পারে ব্যয়ের পরিমাণ। ইরান যখন মার্কিন ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে শুরু করে, তখন আমেরিকার অত্যাধুনিক থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো হিমশিম খেয়েছে। দামি ক্ষেপণাস্ত্র দিয়ে সস্তা ইরানি ড্রোন ঠেকানোর লড়াইয়ে অনেকটাই বিপর্যস্ত হয় আমেরিকা। 105 কোটির বেশি মূল্যের একটি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করেও শেষ রক্ষা হয়নি অনেক জায়গায়। বেশ কিছু ক্ষেত্রে মার্কিন কমান্ডারেরা দামি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বাঁচাতে গিয়ে সামরিক স্থাপনা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। সব মিলিয়ে এবারের যুদ্ধে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম হারানো ওয়াশিংটনের জন্য বড় রকমের মনস্তাত্ত্বিক ধাক্কা। বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখেছিল, অথচ তেহরানের নিখুঁত আক্রমণ মার্কিন সেনাদের বাধ্য করেছে পিছু হটতে। বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী রয়েছে ইরানের কবজায়। বেগতিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতির ডাক কিংবা প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার পেছনে 228টি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা বাড়তি চাপ হিসেবে কাজ করছে বলে অনেকের ধারণা। মধ্যপ্রাচ্যের মাটিতে ছড়িয়ে থাকা মার্কিন সম্পদ ধ্বংসে ইরানের অভাবনীয় সাফল্য অনেকাংশেই ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকার সামরিক অহংকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
আমেরিকাকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে পরমাণু ইস্যুতে কারো সাথেই আলোচনা করবে না ইরান। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরানের হাতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা। এমন উত্তেজনার মাঝে খুব দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও পর্যালোচনা করছে মার্কিন প্রস্তাব। তবে চুক্তিতে নারাজ যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল, যা শান্তি চুক্তির সম্ভাবনাকে খাদের কিনারায় ঠেলে নেওয়ার জন্য যথেষ্ট। যুদ্ধ শেষের আশা কি তাহলে অধরাই থেকে যাবে? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানে হামলা, পাল্টা প্রতিরোধ আর যুদ্ধবিরতির পথ বেয়ে 2 মাস পর এই প্রথম শান্তি চুক্তি নিয়ে ইতিবাচক খবরের জোয়ার বইছে। মধ্যস্থতা প্রক্রিয়ায় থাকা প্রতিটি পক্ষ ইতিবাচক ইঙ্গিত দেয় প্রত্যাশার পারদ এতটা উপরে ছিল না কখনো। বলা হচ্ছে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক বা MOU সইয়ের কাছাকাছি। চুক্তিতে রাজি হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতই শুধু নয়, এর মজুদ তুলে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। এই শর্তেই শান্তি প্রক্রিয়া সফল হওয়া নিয়ে জোরালো হচ্ছে সন্দেহ। এমন প্রশ্নবিদ্ধ শর্তে রাজি হবে কি তেহরান? ছাড় দেবেন কি? বক্তব্যের দ্বিচারিতায় নিয়মিত বিভ্রান্তি ছড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একাধিক মন্তব্যে দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনই শুধু নয়, জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থী বার্ট জোনসের সাথে ফোনালাপেও এ বিষয়টি এসেছে। ফোনালাপে ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার পথ রুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এই চেষ্টা আমলে নিতে জনগণের প্রতি অনুরোধও করেছেন তিনি। অবশ্য চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আগের থেকে ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Despite having a little skirmish in Iran, because we can't let Iran have a nuclear weapon, and এদিকে ইরান জানিয়েছে শান্তি প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হলে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর বার্তাও স্পষ্ট করেছে তেহরান। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির জন্য সমঝোতা প্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানও। हमारी कोशिश है कि ये सीज फायर परमानेंट আমরা এই যুদ্ধবিরতিকে যুদ্ধের স্থায়ী অবসানে পরিণত করার চেষ্টা করছি। সরাসরি আলোচনার মাধ্যমে তাদেরকে আমাদের সাথে যোগ দিতে এবং যুদ্ধবিরতিতে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করছি এবং তা অর্জিতও হয়েছে। 3 দফায় বেড়েছে যুদ্ধবিরতির মেয়াদ। অন্ততপক্ষে প্রতিদিন শত শত মানুষ শহীদ হচ্ছিল, যা প্রতিদিন হাজারে পৌঁছে যাচ্ছিল, তা বন্ধ হয়েছে। तादाद जारी थी वो बंद हो गई। শান্তি চুক্তির মূল 2 পক্ষের সমঝোতায় ইতিবাচক অগ্রগতির বার্তায় অস্থিরতা ছড়িয়েছে ইসরায়েলের সরকারের অন্দরমহলে। খবরটি জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন IPBC। ইরানের সাথে আলোচনাকে সময়ের অপচয় উল্লেখ করে যে কোনো উপায়ে শান্তি চুক্তি ঠেকাতে ওয়াশিংটনে জরুরি বার্তা পাঠিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। এই সুযোগে ইরানের সাথে আবার যুদ্ধ শুরুর প্রস্তাবও দিয়েছে তেল আবিব। IPBCর প্রতিবেদনে আরও জানানো হয়েছে ইরানে হামলার লক্ষ্যবস্তুর নতুন তালিকা গত মাসে তৈরি করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। পরিস্থিতি যখন অনেকটা শান্ত হবার পথে, নজর যখন কূটনীতির মাঠে, তখন প্রশ্নের জন্ম দিয়েছে ফ্রান্সের এক পদক্ষেপ। দেশের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল জানিয়েছেন ফ্রান্সের পাঠানো বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি লোহিত সাগরে অবস্থান করছে। পদক্ষেপটি খোলাসা করে বলেছেন এই পদক্ষেপের কারণ গুরুত্বপূর্ণ এক মিশন। উদ্দেশ্য কি? শান্তি আর স্থিতিশীলতার পক্ষে, নাকি নয়া সহিংসতার ইঙ্গিত? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচনী সহিংসতায় এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সদ্য বিজয়ী বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। কি ঘটেছে বলুন, ইনসিডেন্ট বলুন, কোন গ্রাম কোথায় হয়েছে বলুন স্পেসিফিক বলুন। আবারও বলছি শান্তি বজায় রাখুন। যারা অপরাধী তাদের বিচার হবে আইনের মাধ্যমে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা ইস্যুতে এভাবেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী চোর, খুনি, ডাকাত, অত্যাচারীদের আইন অনুযায়ী
ব্যবস্থা হবে। কিন্তু এর ঘণ্টাখানেক পরেই ঘটে গেল মর্মান্তিক এক হত্যাকাণ্ড। শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করল দুর্বৃত্তরা। 6 মে রাত 10:30টার দিকে কলকাতার মধ্যগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চন্দ্রনাথ রথ এবং তার সহকর্মী বুদ্ধদেব বেড়া গাড়িতে করে মধ্যগ্রামের দিকে যাচ্ছিলেন। বিমানবন্দর এলাকা পার হওয়ার পর থেকেই হেলমেটবিহীন 8 জন আরোহী নিয়ে 4টি মোটরসাইকেল তাদের গাড়ির পিছু নেয়। গাড়িটি থামতেই মোটরবাইকে থাকা দুর্বৃত্তরা কাছে এসে গাড়ির সামনের জানালা লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এ সময় প্রায় 8 থেকে 9 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথ রথের বুক, পেট এবং মাথায় মোট 3টি গুলি লাগে। গাড়িতে থাকা বুদ্ধদেব বেরাও গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হন। হামলা শেষ করে আততায়ীরা বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর দাবি, খুনিরা এই হামলার আগে অন্তত 2 থেকে 3 দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির ওপর নজর রেখেছিল। এই ঘটনার পর থেকে মধ্যগ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি নেতারা এটিকে সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড বলে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বিজেপি নেতা ও কর্মীদের অনেকে দাবি করছেন, এই ঘটনার পেছনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি। কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অভিষেক সম্প্রতি কিছু বক্তব্যে নির্বাচনের পর দেখে নেব জাতীয় কথা বলেছিলেন, যা বিজেপি হুমকি হিসেবে দেখেছিল। নির্বাচনের হারের পর তারই শোধ নিতে অভিষেক ও মমতা পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ তুলছেন তারা। अभिषेक बनर्जी कैसे बोल सकते हैं कि 4 तारीख के बाद देख लेंगे सबको? इसका पीछे तृणमूल का ही चक्रांत है। এই খুনের প্রতিবাদ সারা বাংলা জুড়ে বিজেপি নেবে। ममता बनर्जी का जो भतीजा है वो स्पष्ट रूप से एक खूनी आदमी है। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত হওয়ার পরও অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদ স্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন মমতা। নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ফলে এমন পরিস্থিতিতে সবার নজর নির্বাচনে কথিত কারচুপি থেকে সরিয়ে নিতে পরিকল্পিতভাবে বিজেপি এই কাজ করেছে বলেও মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে পুশব্যাকের বিষয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তিস্তা নিয়ে দুই দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে এমন প্রতিক্রিয়া এলো। সীমান্ত পরিস্থিতি বা প্রত্যাবাসন নিয়ে সাম্প্রতিক মন্তব্যগুলোকে আলাদা করে না দেখে বিদ্যমান কাঠামোর আলোকে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল। তিস্তা নদীর পানি বন্টন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে যা দুই দেশই ব্যবহার করে। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই পানি সংক্রান্ত যে কোনো ইস্যু সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এসব নদী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং সেখানে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। 1 শতাব্দীরও বেশি সময় পর আবারও এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে স্পেন। আগামী 12ই আগস্ট দেশটির আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ, যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি। আর্কোস দে লাস সালিনাস থেকে তেরুয়েল সবখানে জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের ভিড় বাড়ছে।
ব্যস্ত হয়ে উঠেছে পর্যবেক্ষণ কেন্দ্রগুলো। সূর্য, চাঁদ আর মহাবিশ্বের এই অপার্থিব মিলন শুধু বৈজ্ঞানিক দিক থেকেই নয়, অর্থনীতি ও পর্যটনেও ফেলছে বড় প্রভাব। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে স্পেনের প্রস্তুতি আর মানুষের উচ্ছ্বাস নিয়ে বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। স্পেনের শান্ত পাহাড়ে কোলে আধুনিক বিজ্ঞানের ছোঁয়া। দেশটির আর্কোস দে লাস সালিনাস গ্রাম এখন বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আগামী 12ই আগস্ট এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপের এই দেশ। এক শতাব্দীরও বেশি সময় পর স্পেনের আকাশ চিরে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। আর এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে স্পেনের শান্ত ও নির্জন এলাকাগুলোতে এখন সাজ রব। গ্যালাকটিকা মিউজিয়ামের টেলিস্কোপগুলো এখন দিনরাত ব্যস্ত। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন বিজ্ঞানীরা। এবারে সূর্যগ্রহণের জন্য বেশ মুখিয়ে আছেন তারা। সূর্যগ্রহণের পূর্ণ স্তরে প্রকৃতি যেন এক নিমেষে থমকে যায়। এটি এক পরম বিস্ময়। তাপমাত্রা হঠাৎ কমে যায়, পশু পাখিরা অদ্ভুত আচরণ শুরু করে, আর আমরা মানুষরাও এই টোটালিটি বা পূর্ণতার মুহূর্তে এক অদ্ভুত শিহরণ অনুভব করি। এটি কেবল সাধারণ মানুষের জন্য নয়, আমাদের মতো যারা বিজ্ঞান নিয়ে পড়ে থাকে তাদের কাছেও এক অনন্য অভিজ্ঞতা। তেরুয়েল শহর এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে আকাশ দেখার আমন্ত্রণ। সূর্য যখন পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাবে তখন কি দেখা যাবে আকাশে? গ্যালাকটিকা মিউজিয়ামের সমন্বয়ক ব্যাখ্যা করেছেন সেই দৃশ্য। পূর্ণ সূর্যগ্রহণের সেই মুহূর্তে চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে তখন আমরা দেখব সোলার করোনা। এটি সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরের অংশ। সাধারণত সূর্যের প্রচণ্ড উজ্জ্বলতার কারণে এই অংশটি আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ওই কয়েক মিনিটের জন্য এক অপার্থিব সৌন্দর্য ফুটে উঠবে আকাশে। স্পেনের জন্য এই ঘটনাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ শেষবার দেশটি থেকে এমন দৃশ্য দেখা গিয়েছিল সেই 1912 সালে। অর্থাৎ 114 বছর পর ফের অন্ধকার হবে স্পেনের দুপুর। 12ই আগস্টের এই গ্রহণটি স্পেনের বিশাল একটি অংশ জুড়ে দেখা যাবে। 1912 সালের পর স্পেনে এটাই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। এটি আমাদের প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বিজ্ঞানের বাইরেও এই সূর্যগ্রহণ বদলে দিচ্ছে স্পেনের অর্থনীতিকে। বিশেষ করে এমটি স্পেন বা জনশূন্য গ্রামগুলোতে এখন তিল ধারণের জায়গা নেই। কামানাস গ্রামের হোটেল ব্যবসায়ী সারা রোজ আগে কখনো এমন বুকিং পাননি। এখানে যে কোনো সাধারণ দিনেই আকাশে কোটি কোটি তারা দেখা যায়, কিন্তু গ্রহণের দিন বোনাস হিসেবে থাকবে পারসেড উল্কা বৃষ্টি এবং মিল্কি ওয়ে। আবহাওয়াও তখন খুব পরিষ্কার থাকে। আমার হোটেলে এবার স্প্যানিশদের চেয়ে বিদেশি পর্যটকদের বুকিং বেশি। ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা থেকে মানুষ বুকিং দিচ্ছে কেবল এই গ্রহণ দেখার জন্য। কেবল হোটেল নয়, অনেকে নিজের ভ্রাম্যমাণ বাড়ি বা মোটরহোম নিয়ে পাড়ি জমাচ্ছেন স্পেনের পথে। তেমনি একজন ব্রিটিশ পর্যটক ক্রিস্টোফার সিয়ার্স। আমি এর আগে আংশিক সূর্যগ্রহণ দেখেছি, কিন্তু সেগুলো কিছুটা হতাশাজনক ছিল। আকাশটা মেঘলা দিনের মতো একটু ধূসর হয়ে যায় মাত্র। কিন্তু এবার আমি আসল অভিজ্ঞতার স্বাদ নিতে চাই। শুনেছি 2 মিনিটের জন্য পৃথিবীটা বদলে যায়। দেবার সামনাসামনি দেখার জন্য তর সইছে না। 12ই আগস্টের এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন কয়েক কোটি চোখ। নীল আকাশে চাঁদের ছায়া আর সূর্যের করোনার সেই লুকোচুরি দেখতে মুখিয়ে আছে পুরো স্পেন। ইমরান মাহমুদ, বাংলাভিশন। কানাডার রাজনীতিতে আবারও জোরালো হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী দাবি দাওয়া। তেল সমৃদ্ধ আলবার্টা প্রদেশে স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের উদ্যোগ দেশ জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এরই মাঝে গণভোট আয়োজনের সপক্ষে প্রয়োজনের চেয়ে অনেক বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে স্বাধীনতাকামীরা। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কানাডার পশ্চিমাঞ্চলের ধনী ও তেল সমৃদ্ধ প্রদেশ আলবার্টাকে ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদের বিতর্ক। প্রদেশটির স্বাধীনতার দাবি এবার নতুন গতি পেয়েছে গণভোট আয়োজনের উদ্যোগকে কেন্দ্র করে। স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলো দাবি করেছে তারা আলবার্টাকে কানাডা থেকে আলাদা করার প্রশ্নে গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষরের চেয়েও অনেক বেশি সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন তারা প্রায় 3 লাখ মানুষের স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে গণভোটের আবেদন বিবেচনায় নিতে প্রয়োজন ছিল মাত্র 1,78,000 স্বাক্ষর। স্বাধীনতাপন্থী নেতা মিচ সিলভেস্ট্রে এই ঘটনাকে ঐতিহাসিক মোড় বলে অভিহিত করেছেন।
তার মতে আলবার্টার জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের বঞ্চিত মনে করছে এবং এই উদ্যোগ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, আন্দোলন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পিছু হটার সুযোগ খুব কম। অন্যদিকে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, ব্যক্তিগতভাবে তিনি কানাডা ভেঙে আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে নন, তবে জনগণের পক্ষ থেকে প্রয়োজনীয় সমর্থন পাওয়া গেলে গণভোট আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। আইনি জটিলতা ডিঙিয়ে যেতে পারলে আগামী অক্টোবর মাসে যেসব ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে স্বাধীনতার প্রশ্নটিও যুক্ত হতে পারে। তবে পুরো প্রক্রিয়া এখনো অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি আদিবাসী গোষ্ঠী আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে, আলবার্টা আলাদা হয়ে গেলে তাদের ঐতিহাসিক অধিকার ও চুক্তিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি আদালত আদিবাসী সম্প্রদায়ের পক্ষে রায় দেয়, তাহলে পুরো উদ্যোগই থমকে যেতে পারে। এছাড়া ভোটারদের মধ্যে এই গণভোট আদৌ পর্যাপ্ত সমর্থন পাবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে মাত্র 30% বাসিন্দা আলবার্টার স্বাধীনতাকে সমর্থন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আলবার্টার মানুষের একাংশ বহুদিন ধরেই মনে করে যে তারা কানাডার মূলধারার রাজনীতিতে যথাযথ গুরুত্ব পায় না। প্রায় 50 লাখ মানুষের আলবার্টা কানাডার জ্বালানি যোগান দেয়া অন্যতম প্রধান প্রদেশ। এখানকার বিশাল তেল ও গ্যাস শিল্প কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্থানীয়দের অভিযোগ, অটোয়ার নীতি নির্ধারকেরা তাদের বাস্তবতা বোঝেন না। পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার নামে জ্বালানি শিল্প ঘিরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিধিনিষেধকে আলবার্টার অনেকে নিজেদের অর্থনীতির ওপর সরাসরি আঘাত হিসেবেও দেখেন। তাদের অভিযোগ, জীবাশ্ম জ্বালানি শিল্পকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা প্রদেশটির কর্মসংস্থান ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাধীনতাপন্থীদের দাবি, রাজনৈতিকভাবেও তারা কানাডার বাকি অংশের সঙ্গে তাল মেলাতে পারছে না। আলবার্টার মানুষ প্রধানত রক্ষণশীল। ফেডারেল পর্যায়ে লিবারেল সরকারের আধিপত্য তাদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। তবে এই আন্দোলনের বিপক্ষ অবস্থান অনেক শক্তিশালী। আলবার্টার সাবেক উপপ্রেমিয়ার থমাস লুকাজুক কঠোর ভাষায় বলেছেন, অধিকাংশ আলবার্টাবাসী কিংবা কানাডিয়ান এই বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না। তার মতে এটি জাতীয় ঐক্যের বিরুদ্ধে এক ধরনের দেশদ্রোহিতা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা সময় বলেছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করা উচিত। বেশিরভাগ কানাডিয়ান এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের এ ধরনের অবস্থানকে নিজেদের রাজনৈতিক আলোচনায় ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে।